নবনী রিপ্লে দিল না, মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে মনে ভাবতে লাগলো, এসব যদি অভিনয় হয় তাহলে নবনী কি সহ্য করতে পারবে? নবনী কি আরও একবার হৃদয় ভাঙার যন্ত্রণা সহ্য করতে পারবে? মেঘ নবনীর চিন্তিত মুখের দিকে তাকিয়ে নিজেই চিন্তায় পড়ে গেল। এই মেয়েটা হঠাৎ করে এরকম কি ভাবছে? মেঘ উঠে এলো কেবিন থেকে, নবনীর সামনে এসে দাঁড়িয়ে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলো, নবনীতা, কি হয়েছে তোমার? আমাকে বলো নবনীতা, তোমাকে এরকম ফ্যাকাশে লাগছে কেন? নবনীর কান্না এলো। মেঘকে হারিয়ে ফেলার ভয়ে ফুপিয়ে কেঁদে উঠল নবনী। মেঘ দিশেহারা হয়ে গেল নবনীর কান্না দেখে। নবনীর চেয়ারের পাশে হাঁটু মুড়ে বসে পড়ল ফ্লোরে। তারপর ব্যাকুল হৃদয়ে বারবার জিজ্ঞেস করতে লাগলো নবনীকে। মেঘের ব্যাকুল স্বর প্রায় সবাই শুনতে পেল। নবনী কান্না থামাতেই মেঘ উঠে দাঁড়ালো। নবনী মেঘের এরকম ব্যাকুলতা দেখে কিছুটা লজ্জা পেল। নিজের কান্নাকাটির জন্য নিজেই অপ্রস্তুত হয়ে গেল। ইমোশনাল হয়ে কান্না করে ফেলেছিল, কিন্তু তাতে মেঘ যে এরকম রিয়্যাক্ট করবে নবনী ভাবেনি। লজ্জায় নবনীর মাথা কাটা গেল। রক্তিম হয়ে নবনী বলল, আপনি এরকম ব্যস্ত হচ্ছেন কেন? মেঘ বিষণ্ণ হয়ে বলল, তুমি কাঁদলে যে আমার পৃথিবী এলোমেলো হয়ে যায় নবনী। তোমার মুখে হাসি না থাকলে আমার পুরো পৃথিবীতে মেঘের ঘনঘটা দেখা দেয়। নবনী জিজ্ঞেস করল, এই ব্যাকুলতা, এই টান, এই ভালোবাসা কতদিন থাকবে? একসময় যদি বদলে যায়? মেঘ উত্তর দিল, মেরি জান, যদি কখনো এরকম হয় তবে মনে রেখো, এই পৃথিবী থেকে ভালোবাসা শব্দটা উঠে গেছে। সেদিন আর গাছেরা ভালোবেসে ফুল ফোটাবে না, পাখি ভালোবেসে গান শোনাবে না, নদী ভালোবেসে সাগরে মিশে যাবে না। যতদিন এসব স্বাভাবিক নিয়মে চলবে ততদিন এই মেঘও তোমাকে পাগলের মতো ভালোবেসে যাবে। নিঃশ্বাস থাকা পর্যন্ত এই ভালোবাসা কমবে না। নবনী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। লাঞ্চের সময় নবনী ক্যান্টিনে যেতেই দেখতে পেল কর্নারের টেবিলে ছোট্ট একটা ঝটলা। 4-5 জন মেয়ে মাথা এক করে হাসাহাসি করছে। নবনী আশেপাশে তাকালো। সবাই ব্যস্ত নিজেকে নিয়ে। কেউ মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে, কেউ ফোনে কথা বলছে আর খাচ্ছে। আবার কেউ কেউ চ্যাটিং করছে, কেউ বা ফাইল নিয়ে মনোযোগ দিয়ে কাজ করছে। পাশে গরম কফির মগ ধোয়া ছাড়তে ছাড়তে ক্লান্ত হয়ে থেমে গেছে। নবনী একটা স্যান্ডউইচ আর একটা কফি নিয়ে মাঝখানের টেবিলে বসলো। নবনী জানে সিসি ক্যামেরায় মেঘ নবনীর দিকে তাকিয়ে আছে, তাই সেভাবেই বসলো যাতে মেঘের দেখতে অসুবিধে না হয়। আশেপাশে কোথাও তামিম অথবা নিতুকে দেখা যাচ্ছে না। নবনী কিছুটা চিন্তিত হলো। নিতু মেয়েটার জন্য নবনীর মনে কেমন একটা মায়া জন্মেছে। মেয়েটাকে দেখলেই মনে হয় যেন নবনীর ভীষণ চেনা। নবনী আগে অবাক হতো খুব, যেই মেয়েটার জন্য তার সংসার ভেঙেছে সেই মেয়েটার সাথে সে কেমন নির্দ্বিধায় হেসে কথা বলছে। বস্তুত সবার চাইতে বেশি ভালো লাগছে তার সাথে কথা বলতে। এখন অবশ্য নবনীর অবাক লাগে না। নবনী বিশ্বাস করে তার জন্য উত্তম কিছু ছিল বলেই আল্লাহ তামিমের জীবন থেকে তাকে দূরে সরিয়ে দিয়েছেন। নয়তো কি নবনী কখনো এরকম পাগল করা ভালোবাসা পেত? মেঘকে কখনো ভালোবাসতে পারত? ভালোবাসার এই অংশ তো নবনীর কাছে আজীবন অজানা থেকে যেত। খাবার শেষ করে নবনী বের হতে যেতেই শুনতে পেল গোল হয়ে বসে থাকা সবকটা মেয়ে সমস্বরে হেসে উঠেছে। নবনী পিছনে ফিরে তাকালো, দেখলো ওরা সবাই নবনীর দিকে তাকিয়ে কিছু বলছে আর হাসছে। পাত্তা না দিয়ে নবনী চলে গেল ক্যান্টিন থেকে। অফিস ছুটির পর নবনী বাসের জন্য দাঁড়ালো। মেঘ এসে নবনীর পাশে দাঁড়ালো। নবনী অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি এখানে কেন? মেঘ হেসে বলল, কি জানি, বুকের ভিতর কেমন আনচান করছে বারবার। তোমাকে দেখতে ইচ্ছে করছে ভীষণ, তাই ছুটে এলাম। আজকাল নিজেকে 18 বছর বয়সী তরুণ মনে হয়, সদ্য যে ভালোবেসেছে কাউকে। নবনী আর কথা বাড়ালো না, লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে রইল। মেঘের এসব কথা নবনীকে রক্তিম করে তোলে। নবনীর নিজেকে খোলা ফসলের মাঠ মনে হয়, যেখানে বাতাস হয়ে মেঘ নবনীর সর্ব অঙ্গে শিহরণ তুলে যায়। কেঁপে কেঁপে ওঠে নবনী তখন। কিছুক্ষণ উসখুস করে মেঘ বলল, নবনীতা, অফিস থেকে জাফলং ট্যুরে যাবে। আমাদের সিইওর অ্যানিভার্সারি উপলক্ষ করে অফিসের সবার যেতে হবে। আমি ভীষণ খুশি হব তুমি যদি আমার সাথে গাড়িতে করে যাও।
নবনী হাসল মেঘের কথা শুনে। জাফলং কেন যাওয়া হচ্ছে তা সিমলার থেকে নবনী জেনেছে। মেঘকে সেসব না বলে নবনী বলল, অন্য সবাই কিভাবে যাবে? মেঘ বলল, বাস নেওয়া হবে সবার জন্য। নবনী বলল, অন্যরা যেভাবে যাবে আমিও সেভাবেই যাব, পার্সোনাল কোনো সুবিধা আমি চাই না। মেঘ আশাহত হলো কিছুটা। নবনী বলল, আচ্ছা ট্রেনে যাওয়া যায় না? আমার ট্রেনে চড়া হয়নি কখনো। মেঘ বলল, তুমি বললে তো আমি তোমার জন্য ফ্লাইটে যাবার ব্যবস্থা করতেও রাজি। ট্রেন সেখানে কি আর ব্যাপার। নবনী মেঘের কাছাকাছি দাঁড়িয়ে বলল। এত ভালোবাসা? মেঘ দুপা এগিয়ে এসে বলল, অনেক ভালোবাসা। নবনীর ভীষণ কাছে গিয়ে মেঘ দাঁড়ালো। জেন্টস পারফিউমের ঘ্রাণ নবনীর নাকে ভেসে এলো। কি মাতাল করা একটা স্নিগ্ধ ঘ্রাণ। নবনী পিছিয়ে গেল দ্রুত। এই মাতাল করা ঘ্রাণ নবনীর সহ্য হচ্ছে না। মেঘ মুচকি হেসে বলল, ভালোবাসা দিয়ে তোমাকে রাঙিয়ে দিতে চাই নবনী। তামিম সারা দিনে আর বাসায় ফেরেনি। ফোনও অন পায়নি নিতু তামিমের। এই পর্যন্ত প্রায় ৭৮ বার ট্রাই করেছে নিতু। বিষণ্ণ হয়ে নিতু নিজের রুমে ফ্লোরে বসে রইল। নিতুর নিজেকে কেমন অচেনা বলে মনে হয়। একটা মানুষের ভালোবাসা পাবার জন্য সে এত অস্থির হয়ে আছে ভাবতেই নিতুর কান্না পায়। শুধুমাত্র ভালোবাসার মানুষটার জন্য নিতু এত উতলা হয়ে উঠেছে। তা কি সেই মানুষটা কখনো জানতে পারবে? সারা দিন নিতুর এভাবেই কেটেছে বুকের ভেতর দম বন্ধ করা যন্ত্রণা নিয়ে। কাউকে বলতে পারেনি নিতু এই অসহ্য যন্ত্রণার কথা। সন্ধ্যায় তাহিরা বেগম বাসার রুমে বসে নিতুকে ডাকলেন। তারপর কঠোর স্বরে বললেন, কোরবানির ঈদ চলে এসেছে, জানোই তো। তোমার বাবা মাকে কি বলেছ গরু কেনার কথা? নিতু অবাক হয়ে বলল, আমার বাবা মা গরু কিনবে কি কিনবে না সেটা তাদের ব্যাপার, সেখানে আমি কথা বলতে যাব কেন? তাহিরা বেগম দাঁত কিরমিরিয়ে বললেন, কেন তোমার বাবা মা জানে না মেয়ের শ্বশুর বাড়িতে প্রথম কোরবানির ঈদে গরু পাঠানোর প্রচলন রয়েছে? এমনিতেও তো তোমার বাবা মা কোনো দায়িত্ব পালন করছে না। রমজানের ঈদে ইফতার আইটেম, সেমাই, চিনি এসব কিছুই পাঠালো না। আমাদের সবার জন্য পোশাকও পাঠালো না। এবার কোরবানির ঈদে গরু না পাঠালে ভীষণ খারাপ হবে। নিতু হেসে জিজ্ঞেস করল, এত বছর বুঝি আপনারা রমজানে ইফতার না করে থাকতেন? নাকি আপনাদের বাসায় কখনো সেমাই আনা হয়নি? সেই সামর্থ্য আপনাদের নেই? অনেক সমাজ সেবামূলক প্রতিষ্ঠান আছে এখন, যারা মানুষকে এসব দিয়ে থাকেন রমজানে। এত অভাব হলে সেখানে লাইন দাঁড়ালেই পারতেন সবাই মিলে। এত বছর কি আপনারা পোশাক পরতেন না ঈদের দিন? তাহলে আমার বাবার বাড়ির থেকে পোশাকের অপেক্ষায় থাকার মানে কি? আর আমার বাবার বাড়ি থেকে পাঠানোর গরু দিয়ে আপনার কুরবানি দিতে হবে কেন? আপনার যদি সামর্থ্য না থাকে আপনি কুরবানি দেবেন না? এত বছর কি আশেপাশের লোকজন আপনার জন্য গরু কিনে পাঠাতো নাকি? তাহিরা বেগম অগ্নিশর্মা হয়ে বললেন, মুখে চেটাং চেটাং কথা বলা ছাড়া আর কি জানো? বিয়ের পর মেয়ের বাড়িতে খাট, ফার্নিচার, নানা জিনিসপত্র দেওয়া লাগে যে, এসব কি জানে না তোমার বাবা মা? তোমার বাবা মা কি শুধু এটাই জানে কিভাবে মেয়েদের বেতনের টাকা ভাগ বসাতে হয়? ফকিন্নির ঘরের মেয়ে বউ করে আনার এই এক সমস্যা। এরা ক্লাস মেনটেন করে চলতে জানে না। নিতু মুচকি হেসে বলল, আপনারা বুঝি এতদিনে ফুটফাটে ঘুমাতেন, তাই ছেলের শ্বশুর বাড়ি থেকে ফার্নিচার দিয়ে ঘর সাজাবেন সেই আশায় বসেছিলেন। আপনি এত বছর সংসার করেও নিজের সংসার নিজের মন মতো সাজাননি ছেলের শ্বশুর বাড়ির আশায়। তাহলে তো বলতে হয় আসলে ফকিন্নি আপনি নিজেই, যে অন্যের বাড়ির জিনিসপত্র আশা করে থাকেন। আমার বাবা মা আমার উপার্জনের টাকা নেই, আপনার বা আপনার ছেলের এক পয়সাও সেখানে নেই। আমার টাকা আমার বাবা মায়ের জন্য সম্পূর্ণ বৈধ, তাদের হক আছে এই টাকায়। বরং আপনার কোনো অধিকার নেই আমার টাকার, আমার বাবার বাড়ি থেকে ফার্নিচার আশা করার। শামীম পত্রিকায় মুখ গুজে হাসতে লাগলো নিতুর কথা শুনে। তাহিরা বেগম বলার মতো কথা খুঁজে না পেয়ে বলল, বেয়াদবের মতো মুখে মুখে তর্ক শিখছ, সংসার করা তো শিখুনি। কেমন বউ হলে? স্বামী 2 দিন 1 রাত বাসায় ফিরেনি, অথচ সে বেহায়ের মতো 3 বেলা খাবার গিলছে। স্বামীর চিন্তা মাথায় নেই তার? আমার সাথে আবার তর্ক করতে বসেছে। নিতু বিরক্ত হয়ে বলল, আপনার মতো আমি যেমন মা? আপনি একটু আগে জানতে পারলেন আপনার ছেলে গতকাল সকালে বাসা থেকে বের হওয়ার পর আর বাসায় আসেনি। আপনি মা হয়ে নির্বিকার থাকতে পারলে আমি বউ হয়ে কেন পারবো না? বউ হয়েছি বলে কি সব তাই আমার একার?
তাহিরা বেগম লজ্জা পেলেন শুনে। মেয়ের বিয়ের উত্তেজনায় তাই মনেই ছিল না বড় ছেলের কথা। একটু আগে স্বামী পত্রিকা পড়তে বসে তাকে জিজ্ঞেস করলো তামিম বাসায় নেই কেন। তখন তিনি শামীমের থেকে জেনেছেন তামিম যে গত সন্ধ্যায় বাসায় আসেনি। নিতু ভেবেছিলেন নিতু জানে না এটা তিনি যে একটু আগে এই খবর পেয়েছেন। এখন দেখতে পেলেন এই মেয়ে সব শুনেছে। এর কান খরগোশের কানের মতো মনে হয়। তামিম বাসায় ফিরল রাত 10:30টায়। তামিমকে দেখে বাসার সকলে চমকে গেল। নেতুর হাত থেকে পানির গ্লাস মেঝেতে পড়ে ভেঙে গেল। পুরো বাসায় পিনপতন নীরবতা। সবাই চমকে তাকিয়ে আছে তামিমের দিকে। তামিমের দুই পাশে দুজন লোক দাঁড়িয়ে আছে। শক্ত করে তামিমকে ধরে আছেন তারা। তামিম সোজা হয়ে দাঁড়াতে পারছে না। শামীম ছুটে গিয়ে তামিমকে জড়িয়ে ধরে সোফায় এনে বসালো। লোক দুটো তামিমকে উদ্দেশ্য করে বলল, মানুষ এরকম মাতলামি করে নাকি? ছি ছি, উনি কি সব বাজে কথা বলেছেন বারে বসে? মেয়েদের নিয়ে কেমন সব নোংরা কথা। রাস্তায় নবীন বলে কাউকে নিয়ে কি সব আবোল তাবোল কথা বলেছেন। লোক দুজনের কাছে শামীম ক্ষমা চেয়ে নিল ভাইয়ের এরকম ব্যবহারের জন্য। তামিম অকারণে খিলখিল করে হাসতে লাগলো। তারপর দুই চোখ ছোট করে নিতুর দিকে তাকিয়ে পড়ল, এই এই তুই কোন সাহসে আবার বাসায় এসেছিস? শালি, তোর বস কই এখন? কুত্তার মতো পা চাটতে চাটতে চলে এসেছিস আমার কাছে। তুই কি ভেবেছিস তোর মতো বিবাহিতা মহিলাকে মেঘের মতো লোক ভালোবাসবে? মোটেও না, ওরও তো শরীরের উপর নজর। এসব বলেই তামিম অপ্রকৃতস্থের মতো খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। নেতুর বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল তামিমের দিকে। এ কাকে দেখছে সে? এই কি সত্যিই তামিম, যাকে নিতু নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছিল? এই কি তার প্রতিদান? বর্ষার ধারা বইতে লাগলো নিতুর দুই চোখ বেয়ে। মাথার ভেতর বজ্রপাত হচ্ছে যেন। একটা অচেনা ঝড়ে উড়ে গেছে নিতুর সব ভালোবাসা, ভরসা, বিশ্বাস। ভেতর থেকে কেউ একজন চিৎকার করে নিতুকে বলছে, ভুল ভুল ভুল, সবকিছু তোর ভুল ছিল নিতু, অনেক বড় ভুল করেছিস তুই। নিতু দাঁড়ানো থেকে পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নিল। চেয়ার চেপে ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তামিম কিছুক্ষণ চোখ বন্ধ করে পড়ে রইল অজ্ঞানের মতো। তারপর আবারও চেঁচিয়ে উঠে কাঁদতে কাঁদতে বলল, নবনী, আমার নবনী, আমি তোমাকে ছাড়া ভালো নেই নবনী। আমি অনেক বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও নবনী। আমি সব ছেড়ে দিব, কোনো মেয়ের সাথে কথা বলবো না, কোনো মেয়ের সাথে রুম ডেটে যাবো না নবনী। একবার চান্স দাও আমাকে। আমি ভীষণ নিঃস্ব তোমাকে ছাড়া। আমার বুকের ভেতর সারাক্ষণ তুমি থাকো। আমি কোনো কিছুতেই শান্তি পাই না। কত রাত আমি নিশ্চিন্তে ঘুমোতে পারি না। বাসায় আসলে তোমার পুতুলের মতো মুখখানা দেখি না। এই দুনিয়াদারি সব আমার কাছে অসহ্য লাগে তোমাকে ছাড়া। তোমাকে হারিয়ে ফেলার পর আমি তোমার মূল্য বুঝতে পেরেছি। আমি ভীষণ ভীষণ ছিলাম নবনী। মনে মনে তোমাকে চাইলেও মায়ের ভয়ে মুখ ফুটে কিছু বলতে পারিনি। নিতুকে আমি ভালোবাসতে পারিনি। নিতু ছিল আমার ক্ষণিকের মোহ নবনী। আমি কোনটা মনের ভালোবাসার কোনটা মোহ তার পার্থক্য বুঝতে পারিনি। নিতুকে তো আমি শুধু বিছানা পর্যন্ত চেয়েছি, সংসার করার জন্য নয়। নিতু আমার জন্য পারফেক্ট নয়, আর না আমি নিতুর জন্য। আমার মন তো তোমাকে চেয়েছে। তুমি কেন আমার মনের কথা বুঝতে পারলে না? কি থেকে কি হয়ে গেল? আমি কিছুই করতে পারলাম না। তুমি এই থাপ্পড় আমাকে আরও আগে কেন দাওনি? তাহলে তো আমার হুঁশ হতো। আমি সহ্য করতে পারি না নবনী। তোমার পাশে অন্য কেউ আমার সহ্য হয় না। বুকের ভেতর ঈর্ষার আগুন জ্বলতে থাকে। নিতু ধপ করে ফ্লোরে বসে পড়ল। তাহিরা বেগম ব্যতিব্যস্ত হয়ে বললেন, শামীম, তোর ভাইকে আমার রুমে নিয়ে শুইয়ে দে। ওর মাথা ঠিক নেই। কি সব বলছে ও? শামীম ধরতে যেতেই তামিম পায়ের জুতা ছুঁড়ে মারল শামীমের দিকে। তারপর টলমল কণ্ঠে বলল, কোনো শালা আমাকে ধরতে আসবি না। আজ আমি সব বলে দিব আমার নবনীকে। অনেক সহ্য করেছি শালা, আর না, নবনী শুধু আমার। এই তাহেরা, চুপ হারামির বাচ্চা, তোর জন্য আমার নবনীকে হারিয়ে ফেলেছি। আমি তোকে শেষ করে ফেলবো। বলতে বলতেই তামিম বমি করে দিল। শামীম উঠে গিয়ে তামিমকে ধরে তাহিরা বেগমের রুমে নিয়ে গেল। বিছানায় শুইয়ে দিতেই তামিম উঠে বসল। তারপর চিৎকার করে বলল, কোন শালা আমাকে কি করবে? আমি কি কাউকে ভয় পাই নাকি? দরকার হলে আজ সারা রাত ও মেয়ে নিয়ে কাটাবে। নবনীকে আমি কি ভয় পাই নাকি? ও যদি ওই শালার মেঘের সাথে লাইন করতে পারে, আমি কেন পারবো না? আমার নবনী আমার কাছে আর আসে না কেন? কতদিন আমার খোলা বুকে নবনী আছড়ে পড়ে না। আমার বুকের বাম পাশে ভীষণ কষ্ট হয়।
তারপর শামীমকে জড়িয়ে ধরে কেঁদে বলল, ভাই আমার, তোর ভাবিকে বল আমার সাথে যেন রাগ না করে। আমি সত্যিই ভালো হয়ে যাব। নিতুর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। বাবাকে বল আমাকে মাফ করে দিতে। আমি নবনীকে সত্যিই ভালোবাসি, আর কখনো এসব করবো না। নবনীকে বল ও যাতে না যায় আমাকে ছেড়ে। বাবাকে বল নবনীকে বুঝিয়ে বলতে। আমি নবনীর পায়ে ধরে ক্ষমা চাইব। বিয়ের আগে মেয়েদের সাথে রাত কাটানোর জন্য, নিতুকে ভালোবাসার জন্য, সব কিছুর জন্য ক্ষমা চাইব। বলতে বলতে কাঁদতে লাগলো তামিম। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। পাশের রুম থেকে নিতু সব শুনতে পেল। শূন্য দৃষ্টিতে নিতু সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। মাথার উপরে ঘুরতে থাকা বৈদ্যুতিক পাখার বাতাসে জানালার পর্দা থরথর করে কাঁপছে। সেই কাঁপন নবনীর সর্ব অঙ্গ প্রত্যঙ্গে কাঁপন ধরিয়ে দিচ্ছে যেন। দুচোখ অশ্রুতে টলমল হয়ে আছে। এতদিন ধরে মাথার ভেতর ঘুরতে থাকা প্রশ্নেরা আজ জবাব পেয়ে গেল। অথচ এই জবাবে নিতুর বুক ফেটে গেল যেন। এক রাশ শূন্যতা বুকের ভেতরটা ক্রমে দখল করে নিচ্ছে। নিতুর মনে হচ্ছে নিতু স্বপ্ন দেখছে। এসব কিছুই হচ্ছে না। তামিম এখনও বাসায় আসেনি। বুকের ভেতরটা ক্ষণে ক্ষণে দুমড়ে মুচড়ে যাচ্ছে। অসহ্য যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে নিতুর সারা দেহ। তীক্ষ্ণ ছুরি দিয়ে কেউ যেন কুপিয়ে ফালাফালা করে দিচ্ছে নিতুর কলিজা। চিৎকার করে নিতু আল্লাহকে ডেকে বলল, হায় আল্লাহ, এত যন্ত্রণা কেন হচ্ছে? কেন এরকম হলো আমার সাথে? আমার ভালোবাসা তো সত্যিই ছিল, তবে কেন আমার জন্য কারো ঘর ভাঙলো? তামিম প্রলাপ বকে যাচ্ছে ঘুমের মধ্যেও। বারবার নবনীকে ডাকছে, কখনো গালাগাল করছে, কখনো ক্ষমা চাচ্ছে। নিতুর সমস্ত পৃথিবী যেন অন্ধকার হয়ে আসছে। যন্ত্রণায় বিশ্বাস ভেঙে যাওয়ায় বিবর্ণ হয়ে যাচ্ছে নিতু। মনের ভেতর এক কোণে একটা আশার প্রদীপ তবুও টিপ টিপ করে জ্বলছে। এসব যেন মিথ্যে হয়, এসব যেন তামিমের প্রলাপ হয়। শামীম বাহিরে এসে দেখে নিতুর বেহাল অবস্থা। শামীম ছুটে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এলো। নিতুকে একটুখানি খাইয়ে দিয়ে মাথায় একটু পানি দিল। তারপর উঠিয়ে নিয়ে সোফায় বসালো। ক্লান্তিতে অবসাদে ব্যথায় নিতুর অবস্থা ভীষণ খারাপ। তবুও নিতু থেমে থেমে বলল, ভাই, আপনি আমার ছোট ভাইয়ের মতো। আমি আপনার পায়ে পড়ি। আপনি আমাকে সত্যি করে বলেন, এসবের মানে কি? নবনীর সাথে তামিমের কিসের সম্পর্ক ছিল? শামীম সোফায় হেলান দিয়ে বসে বলল, এখন আর আপনার থেকে লুকানোর মতো কিছু নেই। আগেই জানার দরকার ছিল আপনার এসব ব্যাপারে। এখন যখন জেনেই গেছেন তখন সবই বলবো। আপনি আমার ভাইয়ের দ্বিতীয় স্ত্রী। নবনী ভাবে ছিল প্রথম স্ত্রী। নিতুর মাথায় আসমান ভেঙে পড়ল শুনে। যে আশার প্রদীপ নিভু নিভু করে চলছিল, এক ঝটকায় তাও নিভে গেল। নিতু দুই হাতে বুক চেপে ধরে সোফায় শুয়ে পড়ল। নিজের কানকে নিতুর বিশ্বাস হচ্ছে না কিছুতেই। শামীম একটু থেমে বলল, আমার বিয়ে হয় ভাইয়ার বিয়ের আগে। এজন্য বাবা ভীষণ রেগেছিলেন আমার উপর। অল্প বয়সে দিশার প্রেমে পড়ে যাই। মা জানতেই উঠে পড়ে লাগেন বিয়ের জন্য। নিজে থেকে আমার আর দিশার বিয়ে দেন। দিশার বাবার টাকা পয়সা আছে, এই লোভ মা সামলাতে পারেননি। মা চেয়েছিল ভাইয়াকেও এরকম একটা মেয়ে দেখে বিয়ে করাবে, কিন্তু বাবার জন্য তা আর পারেনি। ভাবিকে দেখি বাবা সিদ্ধান্ত নিলেন ভাইয়ার বউ দরকার। কারো অনুমতি না নিয়ে ভাইয়ার বিয়ে দিলেন। সবকিছু ঠিকঠাক চলছিল ভাবি আর ভাইয়ার মাঝে। যদিও মায়ের উস্কানিতে ভাইয়া ভাবির সাথে প্রায় সময় ঝামেলা করত, তবুও ভাবি সেসব গায়ে মাখত না। এসে উড়িয়ে দিয়ে বলতো, সংসার করতে গেলে এরকম কত কিছু করতে হয়। মা ভাবির বাবার বাড়ির অবস্থান নিয়ে সব সময় ভাবিকে কথা শোনাতো। ভাবিকে কখনো টুর শব্দ করতে দেখিনি। ভাইয়াকে কখনো ভাবির হয়ে প্রতিবাদ করতে দেখিনি। ভাবির মুখে অভিযোগ দেখিনি। এত শক্ত ধৈর্যশীল ভাবি আমার মুষড়ে পড়লো সেদিন, যেদিন আপনার আর ভাইয়ার সম্পর্কের কথা জানতে পারলো। মা জানার পর থেকে ভাইয়াকে ইন্ধন দিতে লাগলো ভাবিকে ছেড়ে দেওয়ার জন্য। ভাবিও এই অপমান সহ্য করতে পারেননি, বাসা ছেড়ে চলে গেছেন। আমার ভাই সব সময় সিদ্ধান্তহীনতায় ভোগেন, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন না, তাই আবারও মায়ের কথা মতো ভাবিকে ছেড়ে দিল। এই আঘাত আমার বাবা সহ্য করতে না পেরে মারা গেলেন। আপনি চাকরিজীবী মেয়ে, মাস শেষে মা আপনার বেতনের টাকায় ভাগ বসাতে পারবেন, এই স্বপ্ন দেখেই মা দ্রুত আপনার আর ভাইয়ের বিয়ে দেন। ভাইয়ার প্রেমে অন্ধ হয়ে আপনিও বিয়ে করে চলে এলেন। মধ্যখানে শেষ হয়ে গেল ভাবির সংসার, আমার বাবার জীবন। ভাবিকে হারিয়ে ফেলার পর ভাইয়া ভাবে শূন্যতা অনুভব করতে শুরু করলো। আপনাকে বিয়ে করে আনার পর ভাইয়া বুঝতে পারলো যে সে আসলে ভুল করেছে।
আপনার প্রতি ভাইয়ার ভালো লাগা ছিল, কিন্তু ভালোবাসা ভাবির জন্যই ছিল। নিতুর বুকের ভেতর হাতুড়ি পেটা করতে লাগলো কেউ। কাঁদতে কাঁদতে নিতু ফ্লোরে পড়ে গেল। কি করলো সে এটা? একটা মেয়ের স্বপ্নের সংসারে সে অভিশাপের ছায়া হয়ে এলো। তার জন্য ভেঙে গেল কারো 3 বছরের সাজানো স্বপ্ন। কিভাবে পারলো সে এই কাজ করতে? নিতুর মনে হলো তার যেন দম বন্ধ হয়ে আসছে। এত বড় প্রতারণা নিতু সহ্য করতে পারল না। সে তো সরল মনে ভালোবেসেছে, তবে কেন এভাবে ঠকে গেল সে? ভালোবাসার এই প্রতিদান কেন পেল? একজন প্রতারকের সাথে এতগুলো দিন কাটিয়ে দিল কিভাবে? বাঁধ ভাঙা চাঁদের আলোয় আলোকিত চারপাশ, মৃদুমন্দ শীতের হাওয়া বইছে। নবনী দাঁড়িয়ে আছে রুমের সাথে লাগোয়া ব্যালকনিতে। কানে ফোন ধরে আছে এক হাতে, অন্য হাতে একটা কফির মগ। মেঘ ফিসফিস করে বলল, নবনীতা। নবনী চুপ করে রইল। মেঘ বলল, আকাশের বুকের ওই চাঁদটা দেখেছো নবনীতা? আমার অন্ধকার জীবনে তুমিও তেমন পূর্ণিমার চাঁদ। আমি আজীবন আর কিছু চাইবো না, তুমি শুধু আমার আকাশের চাঁদ হয়ে থেকো। আমি আজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। নবনী হেসে বলল, ভালোবাসা তো সুন্দর কেন বলুন তো? আমার মাঝে মাঝে নিজেকে সদ্য কৈশোরে পা দেয়া কিশোরীর মতো মনে হয়, যার জীবনে আপনি প্রথম বসন্তের কোকিল হয়ে এলেন, বুকের ভেতর যার জন্য ভালোবাসার ফুল ফুটেছে। আমাকে এই অপূর্ব সুন্দর অনুভূতির সাক্ষী করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মেঘ ফিসফিস করে বলল,